নমস্কার বন্ধুরা, মুনুর ফ্যামিলি ব্লগের নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাই। নিত্যদিনের তুলনায় আজকের ভিডিও শুরুটা হয়তো একটু আলাদা হবে, কারণ আজকে আমি আর অন্য কোনো কাজ দিচ্ছি না, আজকে দিচ্ছি পিঁপড়ে মারার কাজ। হ্যাঁ, এত বাড়িতে রান্নাঘরে এত ওই মদো পিঁপড়ে উৎপাত হয়েছে যে আমরা নাজেহাল হয়ে যাচ্ছি, কিচ্ছু রাখতে পারছি না। আর এই পিঁপড়েগুলো এতটাই গন্ধ থাকে যে যাতেই থাকবে সেই জিনিসটা ফেলে দিতে হবে। এই যে যেমন বিশেষ করে আমাদের চিনির ডাব্বা তো নিতেই পারছি না। যার কারণে আজকে রান্নাঘরের সমস্ত ডাব্বাকে সাইড করে ওখানে পিঁপড়ে মারার আমার শ্বশুর পাউডার দিয়েছে। তো যার কারণে আজকে এই স্ল্যাবটাকে পুরো ওইভাবেই খালি রাখতে হবে। আর এই যে সাংঘাতিক একটা পিঁপড়ে, জানি না এই পিঁপড়েগুলো সব জায়গায় থাকে কিনা। আমাদের বাড়িতে তো এত উৎপাতের কোনো শেষ নেই। নাজেহাল হয়ে যায় গো, একটু পিঁপড়েগুলোর এত গন্ধ বিচ্ছিরি। চায়ে দিলে গন্ধ লাগবে, তুমি যাতেই দাও তাতেই সেই পিঁপড়ের একটা গন্ধ থাকে, ভীষণ বাজে গন্ধ। তো ওদিকের কাজ করতে করতে এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে, কারণ ডাব্বাডুব্বি সরানো এ করানো। তো নাচ দুজনে শাশুড়ি বউ করতে করতে মা বলে, এক কাজ করি, তুমি এদিকে সামলাও, আমি ততক্ষণ আনাজগুলো কেটে দিই। তো শ্বশুরমশাই এদিকে কালকে বাজারে গিয়েছিল, তো ওখান থেকে ইলিশ মাছ পেয়েছিল, নিয়ে এসছে। তো ইলিশ মাছের মাথা থেকে বললাম একটু পুঁই শাক নিয়ে আসো, পুঁই শাকই হোক। দেখবে মাছের মাথা দিয়ে পুঁই শাকটা খেতেও বেশ ভালো লাগে, তাই না, ইলিশ মাছের সিজনে। তো এই যে মা কেটে দিয়েছে আর আমি এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর ইলিশ মাছটা মোটামুটি এখন আমাদের অনেকবারই খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন তুলনায় দামটা কম। আমি যেই সাইজের মাছটা রান্না করছি, আমার শ্বশুর বলল যে এই মাছটা 700 টাকা কিলো নিয়েছে। তো কিন্তু আর 1 মাস পরেই দেখবে এই মাছগুলো আকাশ ছোঁয়া দাম হয়ে যাবে। কারণ ভাদ্র মাস পড়া মানেই রান্না পুজো শুরু হয়ে যাবে। আর রান্না পুজো মানে ইলিশ মাছটা হবেই হবে। তো যার কারণে ভাদ্র মাস পড়লেই দেখবে ইলিশ মাছের দামটা দ্বিগুণ হয়ে যাবে, আনাজপত্রেও দামটা পাওয়া যাবে। কিন্তু এখন একটু দামটা কম বলে শ্বশুরমশাই ওই জন্যে যখনই পেয়ে যায় হাতের কাছে ঠিক নিয়ে চলে আসে। তো বেশ অফ সিজনে ভালোভাবে খেয়ে নাও। তো এই যে ইলিশ মাছের ওদিকে তো ঝাল করব সর্ষে দিয়ে। তো সর্ষেটাকে বেটে এরকম করে ভালো করে ছাঁকনি করে ছেঁকে নিই, যাতে সর্ষের খোলাটা আর না যায় ওর মধ্যে। আর এই খোলাটা দিলেও অনেক সময় অ্যাসিড করে তো, যার কারণে খোলাটা ছেঁকেই আমি 12 মাস করি। আমার শাশুড়ি এইভাবেই করতো, তো শিখিয়ে দিয়েছে, তো ওইভাবেই করি। তো এদিকে ইলিশ মাছ করব, আর ওই যে কাটাকুটি যা মাছের মুড়ো টুড়ো ছিল এই যে ভাজা বসিয়েছি, এইগুলো দিয়ে ওই পুঁই শাকের চচ্চড়িটা হবে। আর এই ইলিশ মাছ আর চিংড়ি মাছ এমনই একটা মাছ, তুমি যাতেই দেবে তার দেখবে স্বাদটাই আলাদা হয়ে যাবে, আর গোটা রান্নাঘরটাকে তোমাকে এমন গন্ধ করে দেবে, ওই গন্ধ যেন পুরো দিনটাই তোমার ওই রান্নাঘরে থেকে যায়। তুমি যতই ভালো করে মুছো, যতই যাই করো, কিন্তু দেখবে কিছুতেই যেন এই গন্ধটা কাটে না। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা বলতে বলতে এদিকে আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে তরকারি করে নিয়েছি, এখানে ডাল করেছি আর মাছের ঝাল করেছি। তো আজকে আর বেশি কিছু হয়নি, শাক তরকারি মাছ দিয়েই খাওয়া হবে। আর এই যে গরম গরম একদম সর্ষে ইলিশ। সর্ষে ইলিশটা দেখে শুধু মনে হচ্ছে একটুখানি গরম ভাত হয়ে গেলে আর কিছু লাগবে না, তরকারিও লাগে না, ডালও লাগে না, তাই না? তোমরা কি পছন্দ করো ইলিশ মাছে? তাই আমার তো ইলিশ মাছের ভাপাটাও বেশ ভালো লাগে, কিন্তু এখনও সেইভাবে ভাপা কোনোদিনও করে উঠতে পারিনি। তো এইভাবেই হয়, তো ভাপাটা চেষ্টা আছে, এবারে করব। তো ওই যে রান্নাবান্নার পাট চুকিয়ে এখন একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাব স্নান করতে, কারণ আজকে ওই যে সকাল থেকে ওই পাউডার মাখামাখি হয়েছে, রান্নাঘরে কাজ ছিল বলে চানটা করিনি, কারণ চান করলে আবার যদি ধুলো ময়লা লাগে, তো যার কারণে কাজ মিটিয়ে একবারে যাব স্নান করতে। আর এই রান্নাঘরের এই কাজগুলো করব করব করে একদমই করা হচ্ছিল না। তারপরে ভালোই হয়েছে, একদিকে পিঁপড়ের ঝামেলাটাও মিলল, আর রান্নাঘরে সমস্ত ডিবে বাক্স যা ছিল সব বার করিয়ে দিলাম। কেন বলতো, আবার ভাবছি আবার 1 মাস পর এই কাজগুলোই আবার করতে হবে, কারণ ভাদ্র মাস পড়া মানে গোটা ঘর দোর রান্নাঘর সমস্ত কিছু ধোয়া মাজা করতে হবে, কারণ আমাদের রান্না পুজো। ওই জন্য আমার শাশুড়ি বলছে এখনই পিঁপড়ে মারা হচ্ছে, আর 1 মাস পর আবার দেখবে আবার বার করাতে হবে। কিন্তু কিছু আর করার আছে, যখন যেই কাজটা হাতের কাছে পড়ে যায় তখন সেটাই করতে হবে। হ্যাঁ, বাড়তি খাটুনি ঠিকই, কিন্তু এটা না করলেও দেখবে সমস্যা মিটবে না, এত পিঁপড়ে হয়েছে। জানি না পিঁপড়েগুলো মাঝে মাঝে কোথায় চলে যায়, আবার কোথা থেকে চলে, আর এলে নাজেহাল হয়ে যেতে হয় যে কী করে একে তাড়াবো। তো চলো, এদিকে সংসারের কাজ তো মিটিয়ে দিয়েছি, এবার যাই চানটা করে আসি। দেখতে দেখতে 12টা বেজেই গেল। এই যে চান করে গোপালকে সেবা তো সকালে দিয়েছিলাম, তো চান করে আসার পর দুপুরের সেবাটা দিয়ে দিচ্ছি। তো আজকে চিনে মুরগিটা আর নিয়ে আসা হয়নি, বাড়ন্ত হয়ে গেছিলো, অতটা খেয়াল করিনি, আনবো আনবো করে দোকান থেকে আর আনা হয়নি। তো ওই জন্যে
জল আর নকুলদানা বাতাসা দিয়ে দুপুরের সেবাটা দিচ্ছি। দেখি সন্ধ্যেবেলা দোকানেতে যাব, সন্ধ্যেবেলা দেখি মনে করে ঠিক নিয়ে আসতে হবে। তো এই যে এখন গোপালকেও চান, আমার সাথে সাথে গোপালেরও চান হলো। এবার খাওয়া দাওয়া হবে, হওয়ার পর এবার দেখি আর কি কাজ আছে। তো ভাবছি আবার মা বলছে বিকালে একটুখানি চানা মশলা বানাবে। তো চানা মশলা বানাতে গেলে চানা মশলার যা মানে হ্যাঙ্গামা, ওকে পোহাতে গেলে আগে থেকে সব ব্যবস্থা করে রাখতে হবে। কারণ আমি তো সন্ধ্যেবেলা দোকানে যাই, তো আমার তো সন্ধ্যের মধ্যে মানে 1 ঘন্টার মধ্যে আমি হাতে যা সময় পাই সেইটুকুর মধ্যেই করি। তো যার কারণে ভাবছি যাই, যে একটুখানি আদা রসুন পেঁয়াজ ও তারপরে কাবলি ছোলাগুলোকে মানে সব রেডি করে রাখি, সেদ্ধটাও বসিয়ে দিই আর আদা রসুন আর এসব বাটা বুটিগুলো করে রাখি। কী বলো তো, বিকালবেলা চা খেয়ে তাহলে আমি 1 ঘন্টার মধ্যে করে উঠতে পারবো। আর এইসব রান্নাবান্না দেখবে একটু সময় না নিয়ে করলে ঠিক মনের মতো হয় না, তাই না? আর যেহেতু এইগুলো একটা অন্য ধরনের রেসিপি, রোজ আলুর তরকারি আলুর দম এইগুলো তো ঝটপট হয়ে যায়, কিন্তু এইগুলো একটু দেখবে সময় নিয়ে করতে হয়, তাই না? আর ওয়েদারটা এত বিচ্ছিরি, না গরম না বৃষ্টি না রোদ না কি, কিছুই বুঝতে পারছি না। মাঝে মাঝে বৃষ্টি আসছে, মাঝে মাঝে আবার থেমে যাচ্ছে। তো যাই হোক, আমার গোপু সোনাকে অনেক আদর যত্ন ভালোবাসা অনেক কষ্ট দুঃখ সব বললাম, যে আমার কষ্টটাও দূর করো, তোমার কষ্টটাও তুমি নিজে নিজে দূর করো, আমার তো সাধ্য নেই তোমার দূর করা। তাই যাই হোক, তো এদিকে ঘড়িতে প্রায় 1:10-15 কাছাকাছি বেজে গেছে। মা এই যে খাবার বাড়ছে, তো মোটামুটি সকলেরই খাবার বাড়া হয়ে গেছে। এবার খাওয়া দাওয়া পর্ব শুরু হবে। এই যে দেখো সকলেরই ভাত দেওয়া হয়ে গেছে। তো এই যে খাওয়া দাওয়া, জামা কাপড় তোলা, বাসন ধোয়া, মানে যে বিকালবেলা যে জল আসবে সেই সব জলের বালতি বোতল সব কলতলায় রেডি করা, করে টোরে দিয়ে অবশেষে বসেছি। আর আজকে ওই সকাল থেকে রান্নাঘরে ওই কাজটা ছিল বলে মাথাটা একটুখানি শ্যাম্পু করেছি, যেন মনে হচ্ছে পাউডারের গন্ধটা চুলের মধ্যেই আছে। তো ওই যে চুলটা ভিজে বলে এখন বসে বসে একটু পাকার তলায় চুলটা শুকনো করছি, আর সাথে জামা কাপড়গুলো যা ছিল এই সময় ভাঁজ করে নিচ্ছি। এরপর একটুখানি শোবো। যেহেতু ঘড়িতে এখন মোটামুটি বেজেই গেছে 2:10-15 ওপরে, এই 2:30টার কাছাকাছি বেজেই গেছে। তো 2:30টায় শোবো, আবার 4টে না বাজতে বাজতে না উঠতে হবে, কারণ জল চলে আসে 4টের মধ্যে। আবার দোকানে যাবার আছে, সব মিলিয়ে মিশিয়ে মানে সংসারে এই কাজগুলো রোজের নিত্য কাজ, তো মানে ঠিক মেনটেন হয়ে যায় যে এই সময়ের মধ্যে এটা করতে হবে। দেখবে রেগুলার কোনো একটা কাজ তুমি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে থাকে না, যে বাঁধা ধরা যে এই কাজটা তোমাকে করতেই হবে, দেখবে ঠিক সময় মতো সেগুলো হয়ে যায়। তো আমি গোছাচ্ছি বলে আমার শাশুড়ি দেখে বলছে আবার ভিডিও হচ্ছে এখন। তো মাকে বলছি তুমিও চলে আসো ভিডিও করে। তো মা মানে ভিডিওর প্রতি একটু আগ্রহ বেশি, জানো তো। আমি যদি কোনো কিছু মানে শ্যুট করতে যদি ভুলে যাই, বা হয়তো মা কিছু করছে আমি যদি নাও মানে মনে থাকে যে এটা শ্যুট করা দরকার, মা আমাকে ঠিক মনে করিয়ে দেয়। এই জিনিসটা মায়ের মধ্যে আছে, কিন্তু বাকিদের মধ্যে নেই যে এটা ভিডিও করব। তো চলো বন্ধুরা, তো দেখতে দেখতে এখন বাজে ঘড়িতে 5টা। তো জল তুলে চা খেয়ে সৌমেন চলে গেছে দোকানে, আর আমি আমার কাজে লেগে পড়েছি। বললাম না চানা মশলা বানাবো, তো এই যে আদা রসুনটা তো সকালেই বেটে রেখেছিলাম, এই বাকি শুধু পেঁয়াজ টমেটোটা কুচিয়ে নিয়েছি। আর চানাটাকে ভালো করে গরম জলে প্রথমেই ভিজিয়ে 4-5খানা সিটি মেরে নিয়েছিলাম, দিয়ে ভিজাতে দিয়ে দিয়েছিলাম। প্রায় 2 ঘন্টার কাছাকাছি ভিজেছিল বলে অনেকটাই নরম হয়ে গেছিলো। তো এই যে রান্না করে রেখে চলে এসেছি দোকানে। তো আমি দোকানে আসার পর সৌমেন বলে তুমি দোকানে বসো, আমার একটু কাজ আছে আমি মিটিয়ে আসছি। ব্যাস, আমাকে দোকানের দায়িত্ব দিয়ে উনি চললেন, জানি না কখন আসবে। তো ঘোর তাড়াতাড়ি এলে ভালো, দেরি হলে ব্যাস বাড়ি যেতেও লেট হয়ে যাবে, সব দিকেই সমস্যা। ঘড়িতে এখন বাজে কটা জানো, 10:30টার কাছাকাছি। তাই মা বাপি খেয়ে নিয়েছে, আর সৌমেন আমি এখন এই ঘরে বসে বসে দুজনে খাচ্ছি। তো ওই যার কারণে লেট হয়ে গেছে অনেকটাই, 10:30টার কাছাকাছি বাজে। তা মাকে বলেছিলাম তোমরা খেয়ে নাও, আমরা আজ গিয়ে খাবো খোনা, যার কারণে এই ঘরেই এসছি। আর দেখো মেঝেতে বসে আমি খাচ্ছি, সৌমেন বলছে একটা আসন নিলে না, মাদুর পাতলে না, এইভাবেই খেতে বসলে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকেই শেষ করছি এখানে।